আমি তো ভালোবাসি তোকে পর্ব ৫৪। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। আবির ঘুমের ঘোরেই মুচকি হাসলো, ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? না, তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধ ঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করলো, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো, তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, ওহ সরি, ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে, সবকিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে। মেঘ বুকের বাম পাকষ্ট হাত রেখে নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে প্রশ্ন করে, সেহরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেলে রোজা রাখা অসম্ভব হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলে উঠল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে তার মানে বুঝে নিতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ। জি। নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস, কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এখনই উঠতেছি, হাত মুখটা ধুয়ে আসি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে, ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে। আসার সময় তানবীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপক্ষর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গিয়েছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্রই মেঘ বলে উঠল, আসসালামু আলাইকুম। সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম, তুমি খেয়েছো বেবি? হ্যাঁ খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। বন্যা ঠাট্টার স্বরে বলল, সাবধান, রোজা রমজানের দিন, দিনের বেলা মনকে সংযত রাখিস। আবির ভাইয়াকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিসও না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ওনাকে দেখবো কিভাবে, উনি সারাদিনই অফিসে থাকবেন। আচ্ছা একটা কথা বলবি? কি? আমি যদি রোজা করে পাঞ্জাবি বা টি শার্ট পেন্টিং করি তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ার কথা ভাববি, তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখলো তানবীরের আইডি থেকে মেসেজ আসছে, ছোট্ট করে লেখা, সেহরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ, আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকেই আর কোনো মেসেজ আসলো না। তানভীর 2 থেকে 3 বার কিছু লিখেও বারবার মুছে দিচ্ছে। কিছু একটা বললেও সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে, এসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখলো, গুড নাইট, টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গিয়েছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমেই চক্কর দিয়ে আসছে। মিমার আদি টিউশনে গিয়েছে। তানভীর, আবির, আলী আহমেদ খানরা কেউই বাসায় নেই। বাড়ির 3 কর্ত্রী নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে। ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিয়া খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মেঘকে সাহায্য করছে, আর আদি দুপুর থেকেই সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞেস করে, মেঘ আপু আর কতক্ষণ? আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘার মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গিয়েছে। আদি এই যে সোফায় শুয়েছে আর উঠতেই পারছে না। আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছো। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গিয়েছে।
চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে, এজন্যই আরও বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে তখনই আবির মৃদুস্বরে বলল, আর কত চিনি দিবি, থাম এবার, তোর চিনি দেওয়া দেখে একদিনেই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা, সপ্তাহখানেক বানালেই অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আস্তে আস্তে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তো তুমিই শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছো কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার শরবত খেয়েছো, এবার বোনের হাতে শরবত খাবে, সমস্যা কি? এই রমজান যেমন স্পেশাল তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বাহ রে, কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ অবশ্যই। ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার। ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগেভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গিয়েছেন। আলী আহমেদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছেন। আলী আহমেদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘ কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে, ইফতার করেছেন? কি কি খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1 থেকে 2টা বেজে যায়। আর ইফতার বাহিরে করলে তারাবি নামাজ শেষে বাসায় চলে আসে। মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে, তাই রাতটাই আবিরকে দেখাই উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন সেহরিতে আবির মেঘকে আগে কল দেয়। অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারোর মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামাকাপড় ধুচ্ছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যা বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরও কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে। মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো, ভর দুপুরে ছাদে গেছিলি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন ছুড়ে দিল, একটা মানুষের 27টা সাদা শার্ট কীভাবে থাকতে পারে? আবির ভ্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরও 5টা এখনো পরিনি। এত শার্ট দিয়ে কি করেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিবি। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমারও 2টা শার্ট দিবেন? সরি, এখানে এরকম হবে, ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে 2টা শার্ট দিয়েন। আবির ভারী কণ্ঠে শুধালো, তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে তাকিয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল। মনে মনে বলল, ইস, উনি শুনে ফেললো। মেঘ দ্রুত নিজের রুমে চলে গিয়েছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে, এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল। রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল, আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না, কতগুলো কল দিলাম, কই ছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম। কেন, একটু ঝামেলা হয়েছে? একটু না, বেশি ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বের হইস। আবির উষ্ণ স্বরে জানালো, শরীরটা খুব দুর্বল, তুই বাসায় আয়, এখনই চলে আয়, সমস্যা নেই। না, এখন আসলে সবাই সাথে ইফতার করতে হবে। তোর বাপেরে আমি বিরাট ভয় পাই, উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড় গড় করে সব বলে দিব। কি বলে দিবি? তোরা আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকে বলে দিব, তার চেয়ে বরং ইফতারের পরে আসি, তোর ইচ্ছে। নামাজ শেষে আবির বাসায় আসার 10 মিনিট পরই রাকিব বাসায় আসছে। মালিয়া খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গিয়েছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাচ্ছিস? আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গিয়েছে, এ অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বোঝা, গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে, আজকে বিকাল নাগাদ
যখন কথা বলছে না তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বোঝাবি। আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবারে মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না, সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবারে মানাতে? বাহ রাকিব বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া আমাকে আর কে আছে বল। তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাযথ চেষ্টা করব, কিন্তু যেই মার প্যাচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাইস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল, কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাচ ধরে আছে। জান্নাত আম্মুকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতে নেই। আবির রাজভারী কণ্ঠে বলল, দেখ, এর সমাধান আমার কাছে নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনও মনে আছে ছোটোবেলায় গণিত পরীক্ষায় তুই 2 নম্বর কম পেয়েছিলি বলে রাস্তায় মাঝখানে তোকে কি মাইরটার না দিয়েছিল। সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে, আম্মু তোকে খুব ভালোবাসে, তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেয়, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পাটা ঠিক হয়েছে, বেশি দিন হয়নি। আব্বু এখনই বাইক চালানোর অনুমতি দেননি। রিক্সায় করে অফিসে যাই আমি, সেখানে তোর বিয়ের কথা বলতে গেলে তোদের বাসায় যাই আর আন্টি হাতে মায়ের খেয়ে আবার বিছানায় পড়ি নাকি। গতবার আমার শ্বশুর বেশি না মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল, এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস আমি বিয়ে করি? 2 থেকে 1টা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচ্চু বলে ডাকুক, আর আমায় আব্বু। রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, ওইব পোলা ডাকবো বাপ, যে যাইবো মনে পাপ। তোর অবস্থা হয়েছে এরকম। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আমার পোলা লাগতো না, একটা মেয়ে হলেই হবে, যাকে ঘিরে আমাদের ছোট্টখাটো একটি সংসার হবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আর কত কল্পনায় ভাসবি, এবার বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেঘ দরজা থেকে উচ্চস্বরে বলল, আসবো? আবির ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে, ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রুকুচকে শরণেতে চেয়ে আছে, আচমকা প্রশ্ন করলো, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না, তুমি আবিরকে একবার বলো তারপর চলে যেও। মেঘ আবারও প্রশ্ন করলো, বলবো কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল, রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন? করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা এখন। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কি না। হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ করবো, সাহায্য হয়েছে। রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, এই না হলে আবার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করলো, আচ্ছা কি হয়েছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, তুমি রিয়াকে চিনো? আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু? রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো। রিয়া 2-1বার আমাদের বাসায়ও আসছে, সবার সাথে আলাপও হয়েছে। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় কথায় এটা আমি বলেছি, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়তে হবে, দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যাব, আরও কত কি। আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না, তাই তোমার আবির ভাইকে বলছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বোঝাতে। রিয়াপুর কি সমস্যা? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, আরও কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন কণ্ঠে বলল, মনে মনে বলল, রিয়াপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছে না, আর আমি যে তার ছিঁড়া, এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন? আবির মেঘকে ডাক দিয়ে মেঘ নড়ে চড়ে উঠল। কথা শেষ করে দ্রুত রুমে থেকে বেরিয়ে গিয়েছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চেনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা তুই না একবার বলছিলি মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম।
আবির কপাল গুটিয়ে গুরুভাব কণ্ঠে বলল, অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজেছিলাম। ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলেছিলাম, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখিয়ে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা, কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছে মতো ঝাড়তে পারবে। উনি যদি ডালে ডালে চলে, আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহে খানেক মেঘকে গরম পানির উপরে রেখেছি, সারাক্ষণ গরম পানি খাইয়েছে, অ্যান্টিবায়োটিক খাইয়েছি, প্রাকৃতিক ঔষধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহর রহমতে সর্দি জ্বর কিছু হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের মতো, বাঘ আর হরিণের মতো হয়ে গেছে। জামাই শ্বশুরের চ্যালেঞ্জ। চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পিছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার কী অবস্থা হবে আবির? সেদিন নিয়ে এখনো ভাবিনি, যা হবে সেদিনই হবে। বাঁচা আর মরা দু হাতে নিয়েই ওনাদের সম্মুখীন হব। আচ্ছা এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল। আবির রিসিভ করতে জান্নাত বলল, আবির ভাইয়া, রাকিব ভাইয়া বাসা থেকে চলে গিয়েছে। ভাইয়ার ফোনও বন্ধ। আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে। ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা আসতেছি। আবির আর রাকিব ঘণ্টাখানেকের মধ্যেই রাকিবদের বাসায় আসছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেকটা কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলেছে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। ঈদের একদিন পরেই বিয়ে। রিয়ার পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতেই আলী আহমেদ খান শোধালেন, কোথায় ছিলে? রাকিবদের বাসায় গিয়েছিলাম। রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছো, কেন সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না, রাকিবের বিয়ে ঠিক হয়েছে, ঈদের একদিন পর বিয়ে। আলী আহমেদ খান রাজবাড়ি কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে। ভালো ভালো। আবির মনে মনে আওড়ালো, যাকে বিয়ে করতে চায় তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন, একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহে পরের ঈদুল ফিতর। খানবাড়িতে শপিংয়ের মেলা বসেছে। আলী আহমেদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদা সবার জন্য জামা কাপড় এনেছে। বছরে একবারই ওনারা নিজেরা শপিংয়ে যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্তি একদিন মেঘদের শপিংয়ে নিয়ে গিয়েছিল, সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি 5 থেকে 6টা সেট ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনও কিছু পায়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেওয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ে শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তানভীর অনচ্ছক হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছি, কিভাবে দিব বুঝতে পারছি না, হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলি সেভাবে পাঠা, ও যদি না পড়ে এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেয়া, অ্যাকসেপ্ট করবে কি না সেটা তোর বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারি করে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতেই বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যা সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অতুচ্ছরণ কণ্ঠে বলল, গিফট কে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছি সেটা নিয়েই খুশি থাক। এত দামি ড্রেস কী করবো আমি? কেউই হয়তো ভুল করে পাঠাইছে। মেঘ তড়িৎ বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীভাবে ধমকে ওঠে, তুই ড্রেস না পরলে মজাটা করবো কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি, তারপর দেখবো পরিচিত মানুষের বাহিরে কে তোর ছবিতে রিয়াক্ট দেয়। যেখান থেকে খোঁজে নিব মনে মনে কে তোকে পছন্দ করে, আর কোন বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায়। আমি পারবো না। চুপ, আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না, মানবো না। কি রে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বললে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনও অপেক্ষায় আছে আবির তাকে একটা ড্রেস গিফট করবে।
ড্রেস গিফট করছে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে, অথচ আবির এখনও ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলেছে মেহেদি দেওয়ার জন্য। বুকিং দিয়ে রেখেছে আরও 1 মাস আগে, কিন্তু মেঘের পার্লারে যাওয়ার মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দিবেন না? কেন, মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টদের কাছে দিব না, আপনি রাতে দিয়ে দিবেন। আমি পারবো না, মিমকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিতে যা, ইফতারের আগে চলে আসিস। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মাইশাপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিলেন, আজকে একটু দিয়ে দেবেন না প্লিজ? আবির ভাই, রাগান্বিত কণ্ঠে বলল আবির। মেঘ, উল্টাপাল্টা বায়না ধরবি না, যা বলছি তা শোন। মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গিয়েছে। মেহেদি দেবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে মেঘ, দেখলো তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিংয়ে 2টা ড্রেস, একটা হলুদ রঙের আর একটা গাঢ় নীল রঙের। 2টা ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গিয়েছে। মেঘ দ্রুত ইফতার করতে চলে গিয়েছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখছে। আবির ঈশার নামাজ পড়তে বের হতেই মেঘ আবিরের জন্য ডিজাইন করা 2টা পাঞ্জাবি আর টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে। তানবীরের রুমেও একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে আসছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির উপর ছোট্ট একটা চিরকুট। হাতে নিতেই দেখলো এতে লেখা, আপনার স্প্যারোর দেওয়া প্রথম পাঞ্জাবি। ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবুও পড়তেই হবে। সাথে আরেকটা চিরকুট লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত না। আপনি আমার মনের ছোট্ট ছোট্ট অভিযোগ সৃষ্টি বিশালকতার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের সাথে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক। ঈদ মুবারক। আবির চিরকুটটা পড়ে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমায় ঘিরে রাখে, তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নিজেই নেব ইনশাল্লাহ। মেঘ আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গিয়েছে। ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানেক কুরআন শরীফ পড়েছে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যে মেঘের 2 চোখ বয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করেছে। দাদা দাদি সহ যত আত্মীয় মারা গিয়েছে তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে। নামাজ পড়েও তাদের দোয়া করেছে। ঘণ্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুমে থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো। বিছানা ছড়ানো 8টা ড্রেস, সবগুলোই সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসের আটকে গিয়েছে। খুব ভেবেচিন্তে আবিরের দেওয়া নীল রঙের ড্রেসটাই পরেছে, সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্টাইলিশ করে নিয়েছে। সেই চুলে মাঝখানে সিঁথি করে দুপাশে 2টা কাঁকড়া বেন্টি দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষে রুম থেকে বেরিয়ে সেদিন ওকে দিচ্ছে। কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে, আবির নেই। হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গিয়েছে, আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভড়কে গেল, সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকিয়ে 2 হাতে আবিরের 2 পা স্পর্শ করলো। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের 2 কাঁধ আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তি হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেওয়া সাদা পাঞ্জাবি, তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরও বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে। নীল রং আবিরের খুব প্রিয়, তবে সচরাচর নীল রঙের কিছু আবির কেনে না, কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধতার চোখ সরাতে পারবে না ভেবেই এই রঙটাকে এড়িয়ে যায়। তবে দোকানে নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতেই পারেনি। আকস্মাৎ আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সালামি লাগবে? মেঘ মুচকে এসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড়, সবসময় হাসি খুশি থাকো। মেঘ নাক সিটিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়।
আবির মাথা থেকে হাত নামিয়ে দুহাতে মেঘের দুগালে আলতোভাবে হাত রাখলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক, ছোট থেকে বড় ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটা নাম হবে মেঘ, পুরুষ হাঁসের নামটা যা খুশি রেখে দিস। তারপর তাদের একটা সংসার হবে, পরে ডিম হবে, বাচ্চা দিবে। আরও বলবো? মেঘ ঠোঁট উঠিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া? তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে, 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার ব্যান্ডেল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত টাকা নিয়ে কি করব? তোর বোধশক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ধন্যবাদ। সালামি দিলে আবার ধন্যবাদও দেস? সালামির জন্য ধন্যবাদ দেয়নি, পাঞ্জাবির জন্য দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনাকেও ধন্যবাদ জামাটা পরার জন্য। মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল, আমি কিন্তু পুরুষ হাঁসের নাম ফিক্স করে ফেলেছি। আবির মুচকি হেসে বলল, আমি জানি। আবির নিজের রুমে চলে যাচ্ছে। মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে, পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ। এতদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে, তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা না হয় রাজপুত্র আসবে। উফ বলেই মেঘ লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। ব্লাশ দেওয়াই গাল দুটা যতটা লাল হয়ে গিয়েছিল, এসব কথা ভেবে দুগাল 3 গুণ বেশি লাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো। মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল, এই ড্রেসটা অনেক সুন্দর, তোকে খুব ভালো লাগছে, কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন? মেঘ হাসি মুখে বলল, ঈদ 7 দিন থাকে, সবার দোয়া দিয়েও ড্রেসই পরবো। তানবীর নামাজের সময় তাড়াহুড়ো করে গিয়েছিল বলে মেঘের দেওয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি। বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেওয়া পাঞ্জাবি পরে নিচে আসছে। আবিরও ততক্ষণে নিচে আসছে। সবাই একবার আবিরকে দেখছে, আবার তানবীরকে। হালিমা খান প্রশ্ন করলেন, তোরা কি সেমি পাঞ্জাবি কিনছিস? তানবীর ঠোঁটে হাসি রেখে বলল, পাঞ্জাবি গিফট পেয়েছি। কে দিল? বনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ডিজাইন নিজে করেছিস? মেঘ ছোট্ট করে বলল, হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। তোর আব্বু চাচুদেরও দিতি, ভালো লাগতো। ইনশাল্লাহ আগামী ঈদে সবাইকে দিব, ইনশাল্লাহ। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে 5 ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে। তানবীর ড্রাইভ করছে, আবির তার পাশের সিটে বসে আছে। ফুপির বাসা থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে আসছে। বাসায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল, ভাইয়া চলো না, বন্যাদের বাসায় এদিকে যাই। আবির আর তানবীর দুজনেই আটকে উঠল। তাদের প্ল্যান ছিল এদিক সেদিক ঘুরে শেষে বন্যাদের বাসায় এদিকে যাবে, কিন্তু মেঘ শুরুতেই বলে ফেলল। তানবীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন করলো, ওইদিকে কেন? বন্যা ঈদে কোথাও বের হয় না, আমরা যেহেতু বের হয়েছি ওকে দেখে আসি। আবির মৃদু হেসে বলল, শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসবি, সবাই একসঙ্গে ঘুরবো। আচ্ছা, বলবো ওকে। এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 54। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।